আমের ভারে নুয়ে পড়েছে ডাল। রাজশাহী অঞ্চলে বাম্পার ফলন, ৫,৫০০ কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ। বড় মৌসুমে বরেন্দ্র অঞ্চলে তীব্র সেচ সংকট। আবাদহীন একরের পর একর জমি, লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি। খাল খনন কর্মসূচিতে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ শুরু। নকশা তৈরির কাজ প্রায় শেষ। চলছে দরপত্র আহ্বান প্রক্রিয়া। সহজ যোগাযোগে কমবে পণ্য পরিবহন ব্যয়। এবং মায়ের কর্মব্যস্ততার সুযোগে ৩ বছরের শিশুকে ধর্ষণ, পাবনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার। ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে চলতি মৌসুমে প্রায় ৫,৫০০ কোটি টাকার আমের বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বরেন্দ্র এই অঞ্চলে আমজাত পণ্যের কারখানা গড়ে উঠলে আরও দাম পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে খরায় আমের গুটি রক্ষায় নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ গবেষকদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। বিস্তৃত এলাকা জুড়ে বাগান, থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা আম। আম উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁ। জেলার সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুরে বাণিজ্যিকভাবে আমের উৎপাদন হয় সবচেয়ে বেশি। ফলটি উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। মাসখানেকের মধ্যে পরিপক্ক হয়ে বাজারে উঠবে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সহ নানা জাতের আম। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা তাদের। বিষের দাম বেশি, সাহারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি। আমাদের মূল্য তো আমের পাচ্ছি না আমরা। এখন পর্যন্ত ভালোই আছে, প্রত্যেকটা গাছে আম আছে। যদি বড় ধরনের ঝড় বা বৃষ্টি বা শিলাবৃষ্টি না হয়, তাহলে আমরা আমের অনেক বাম্পার ফলন পাবো আশা করছি। আশা করা যায় এবার ভালো একটা ব্যবসা হবে, বাজার মূল্য ভালো থাকবে। ব্যবসায়ী নেতারা বলছেন, এবছর প্রায় ৫,৫০০ কোটি টাকার বেশি আমের বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। তাই এই অঞ্চলে আমজাত পণ্যের কারখানা গড়ে উঠলে ভালো দাম পাওয়া যাবে বলে মত তাদের। আমের যে ব্যাপারটা যাই বলেন, যাই করি, প্রতি বছর যতই আমরা খরচ বাড়াই, কোনো কিছুতেই লাভ হবে না যতক্ষণ না আমকে আপনি ইন্ডাস্ট্রিতে কনভার্ট না করেন, প্রক্রিয়াকরণ না করেন। এমনও দিন আছে যে অনেক বড় টাকার কিন্তু একটা প্রয়োজন হয়ে যায়, হয়তো ১০০ কোটি টাকার প্রয়োজন হয়ে যায়। তো ১০০ কোটি টাকা ব্যাংক যদি না দিতে পারে বা বুথে না দিতে পারে, বিভিন্ন না দিতে, তাহলে হয় কি এইগুলো বিশেষ করে যারা মানে আবাদ করে, আমের আবাদ করে, যারা আম বিক্রি করে, আম হয়তো গাছ থেকে ভেঙে ফেলেছে, তারপর নিয়ে এসে আম বিক্রি করলো, তখন টাকা পাচ্ছে না। এখন যেটা উঠলো সেটা ১ মাস পরে কিন্তু অনেক দাম বেড়ে যায়। তো সেইটা যদি আমরা এখানে সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা পর্যায়ক্রমে আমরা এই ৬ মাসের যেটা আমরা ৩ মাস আম থেকে সেটা ৬ মাস পর্যন্ত আমরা মানুষকে খাওয়াতে পারবো। তবে খরায় আমের গুটি ঝরে পড়া রোধে বাগানে নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি পোকামাকড় দমনে কীটনাশক প্রয়োগের পরামর্শ গবেষকদের। খরা প্রতিরোধ করার জন্য আমরা 2% ইউরিয়া অথবা প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে যদি স্প্রে করতে পারি, তাহলে কিন্তু ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ৮৮,১৭৫ হেক্টর আয়তনের বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০,৬১,০০০ মেট্রিক টন আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পাপিয়া রহমান মৌরি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমকে ঘিরে এই মৌসুমে সচল হয় এই অঞ্চলের অর্থনীতির চাকা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পাপিয়া রহমান মৌরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আসলে তার কাছ থেকে আমের বিভিন্ন বিষয় নিয়ে আসলে প্রশ্ন করব এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব তারা এই মুহূর্তে আসলে কৃষকদের কী ধরনের পরামর্শ দিচ্ছে, যাতে করে কৃষকরা ভালো উৎপাদন পায় এবং সেটা বাজারে বিক্রি করে ভালো দাম পায়। আপনার সেটা একটু বলবেন। ধন্যবাদ। রাজশাহী জেলাতে এবছর ১৯,০৬২ হেক্টর জমিতে আমের
আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2,43,000 মেট্রিক টনের মতো। তো এই সময়টা আসলে আমের বৃদ্ধি এবং গুণগত মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এপ্রিল এবং মে মাসে আমাদের টেম্পারেচারটা খুব বেশি থাকে এবং বৃষ্টিপাত তেমন একটা হয় না। তো এই সময়ে আমকে বড় করার জন্য এবং গুণগত মান বৃদ্ধির জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যাতে নিয়মিত সেচ দেয়, অন্তত 7 থেকে 10 দিন পর পর জমিতে রসের অভাব হলে তারা যেন অবশ্যই আম বাগানগুলোতে সেচ দেয়। খরার কারণে অনেক গুটি তো ঝরে পড়ছে, সেচ দিলে কি সেটিও আসলে কাজে দিবে কিনা? জি, সেচ দিলে গুটি ঝরাটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে এবং এর পরবর্তীতে আমরা যে সার ব্যবস্থাপনা, গুটি ঝরা দমনে আসলে আমরা বোরন এবং জিঙ্ক স্প্রে করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। বোরন হিসেবে আমরা বরিক অ্যাসিড এবং জিঙ্ক হিসেবে জিঙ্ক সালফেট আমরা 2 থেকে 3 গ্রাম পার লিটারে আমরা মিশিয়ে গাছে স্প্রে করে দিলে এই গুটি ঝরার সমস্যাটা অনেকখানি সমাধান হচ্ছে এবং আমের গুণগত মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমে কিন্তু ধরছে, বিশেষ করে হোপার পোকা, আরও বিভিন্ন ধরনের পোকামাকড়। সেই ক্ষেত্রে তারা কি করবে, আপনারা কি পরামর্শ দিচ্ছেন? জি, আপনি ঠিকই বলেছেন। এই সময়টাতে আসলে রোগ পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। পোকার মধ্যে দেখা যাচ্ছে আমের হপার পোকা, মিলিবাগ, ফল ছিদ্রকারী পোকা, এই পোকাগুলোর আক্রমণ কিন্তু এই সময় বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যাতে কীটনাশক স্প্রে করে, ইমিডাক্লোরোপিড অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক সেটা স্প্রে করার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এছাড়া বিভিন্ন রোগের আক্রমণ যেমন অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ, এগুলোর আক্রমণও এই সময় বেড়ে যাচ্ছে। এই কারণে আমরা কৃষকদেরকে কার্বেন্ডাজিন অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক সেটা কিন্তু স্প্রে করার জন্য 10 থেকে 15 দিন পর স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আগামী 15 মের পরপরই কিন্তু গুটি আম বাজারে উঠতে শুরু করবে। এরপর ধীরে ধীরে জাতের আম আমরা যেটি বলে থাকি গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, এই আমগুলো কিন্তু পর্যায়ক্রমে বাজারজাত করা হবে। এই অঞ্চলের অর্থনীতির চাকা আমকে ঘিরে আসলে এই 4 থেকে 5 মাসের মতো কিন্তু সচল রাখা হয়। তো এবার কি ধরনের আমের বাণিজ্য হবে বলে আপনারা মনে করছেন? পাশাপাশি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি পূরণ হবে কিনা কি মনে হচ্ছে? জি, আমরা আশা করছি এখন পর্যন্ত আমের যে অবস্থা তাতে আমরা লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হব এবং আমের বাণিজ্য প্রায় 800 কোটি টাকার আম এবার বাণিজ্য হবে বলে আমরা আশা করছি এবং আম যাতে বিদেশে রপ্তানি করা যায় সেজন্য কিন্তু আমরা কৃষকদেরকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা উত্তম কৃষি চর্চার উপর কিন্তু আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি যাতে তারা বিষমুক্ত, নিরাপদ এবং গুণগত মানসম্পন্ন আম উৎপাদন করতে পারে, যেটা আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি। সুতরাং আমরা আশা করছি বাইরে রপ্তানি করতে পারলে আমরা এখান থেকে একটা ভালো দাম কৃষক পাবে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পাপিয়া রহমান মৌরি, অতিরিক্ত উপপরিচালক, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তিনি আসলে নানা পরামর্শ দিচ্ছিলেন এবং এই পরামর্শগুলো মেনে চললেই আসলে কৃষকরা আগামীতে ভালো উৎপাদন যেমন হবে তেমনি বাজারজাত করেও ভালো দাম পাবে, এমনটাই আসলে বলছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। বড় মৌসুমে সেচ সংকটে ধুঁকছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। পানির অভাবে আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিংয়ে পাওয়া গোদাগাড়ি তানোরে তীব্র হয়েছে সেচ সংকট। কৃষি নির্ভর বরেন্দ্র এলাকার দুর্ভোগ তুলে ধরেছেন কামরুজ্জামান মামুন। ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। 8 মাসের অন্তঃসত্ত্বা তহুরা বেগম। রান্না, গোসল, কাপড় ধোয়া আর খাবার পানি পেতে নিত্যদিনের সংগ্রাম তার। ভাত রানবো, পানি বেগর ভাত রান্না হয় না, পানির ব্যবস্থা নাই বোধহয়, এভাবে আমাকে পানি নিয়ে যায় মানে সংসারের কাজে লাগাতে হয়। পুকুরের পচা পানি আমরা লিয়া কাপড় ধরি ধুই, পানির আমার খুবই ক্ষুদিবিধি, ধরেন কি কারেন্ট থাকে না। এমন জীবনযুদ্ধ রাজশাহীর বরেন্দ্র এলাকার বাসিন্দাদের নিত্যদিনের। সেচ নির্ভর বোরো চাষে অঞ্চলের কৃষকদের গল্পটা আরও কষ্টের। লোডশেডিং বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে সেচ সংকট। এই পানির লেয়ারটি প্রচুর পরিমাণে গভীরে চলে গেছে এবং এখান থেকে আমাদের পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। কারেন্ট যেহেতু থাকছে না, শ্যালো মেশিনে চালাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে আমার 3.5 লিটার করে তেল কাছে, মানে অনেক খরচা হয়েছে বেশি। যখন আপনার বিদ্যুৎ থাকে না তখন আপনার ধরেন যে পুকুর থেকে আমরা মেশিন দিয়ে পানি উঠাই। 23,993 হেক্টর আবাদি জমির মধ্যে অর্ধেকের বেশি, প্রায় 1661 হেক্টরই পড়ে আছে অনাবাদি হয়ে। পানির লেয়ার না থাকা ও বিদ্যুতের চরম লুকোচুরিতে
সেচ সংকটে ধুঁকে ধুঁকে বেঁচে আছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, বোরো ছাড়া কম সেচে উৎপন্ন ফসলে আগ্রহ বাড়াতে হবে কৃষকের। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে যেতে পারে এ অঞ্চলের সেচ সংকট। কৃষককে বোঝাচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যাতে ধানের পরিবর্তে অন্য কোন ফসল করলে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে এবং অ্যাজ এ অঞ্চল হিসেবে আমরা এই পুরো বরেন্দ্র অঞ্চলটাকে পরিবেশ বিপর্যয় হাত থেকে রক্ষা করতে পারবো। বর্তমানে জ্বালানি তেলের যে বাড়তি মূল্য ধরা হয়েছে তা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরও থাকছে। শিশু শ্রম নিষিদ্ধ হলেও মানছেন না মালিকরা। জয়পুরহাটের অনেক কারখানায় ভারী কাজে নিয়োগ, অল্প বেতনে বেশি কাজ আদায়ের চেষ্টা, নির্বিকার প্রশাসন। বগুড়ায় সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। কর্তৃপক্ষ বলছে, নকশা তৈরির কাজ প্রায় শেষ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউয়ালের রিপোর্ট। বগুড়া থেকে ঢাকায় যাতায়াতে রেলপথের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। রেলপথের সময় আরও কমাতে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া রুট এড়িয়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন ডুয়েল গেজের রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে চলছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। 85.6 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 50.3 কিলোমিটার অংশ পড়েছে বগুড়া জেলায়। জেলা প্রশাসনের তথ্য মতে এরই মধ্যে প্রকল্পের জন্য 481 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। 2025 সালের 23 অক্টোবর থেকে এ পর্যন্ত 112টি চেকের মাধ্যমে মালিকদের 84 কোটি টাকার বেশি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। এটা যত দ্রুত শেষ হবে আমাদের তত আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে। বগুড়াতে আমাদের অনেক বায়াররা আসবে, যেমন কৃষকরা লাভবান হবে, আমার ভোক্তারাও যারা আছে তারা লাভবান হবে। শুধু নারী উদ্যোক্তাদের না, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের প্রসার করবে। ভূমি অধিগ্রহণ শেষে শীঘ্রই প্রকল্পের কাজ পুরোপুরি চালুর আশ্বাস জেলা প্রশাসকের। বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেলের কার্যক্রম সেটি আমরা দেখছি এবং এটার অধিগ্রহণের সকল টাকা আমরা পেয়ে গিয়েছি এবং এটা কম্পেনসেশন দেওয়া হচ্ছে। সো এই অধিগ্রহণ যদি সম্পন্ন হয়, ওনারা যদি জায়গা বুঝে পান, ওনারা কাজ শুরু করতে পারবেন। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথে 2 জেলায় 1টি জংশন ও 6টি স্টেশন নির্মাণ করা হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। মাত্র 3 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে পাবনায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। ছাত্রাবাসে কাজ করেন মা, সেখানে গিয়ে ধর্ষণের শিকার হলো 3 বছরের শিশু। সোমবার সন্ধ্যায় পাবনার রাধানগরের আকমাল ছাত্রাবাসে রান্নার কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। এ সময় কৌশলে ছাত্রাবাস মালিকের মেয়ের জামাই মোজাহার তার শিশুকন্যার ওপর নির্যাতন চালায়। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নিলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। এদিকে অভিযুক্ত মোজাহারের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। মেয়েটা যখন সবার রুমে রুমে যায়, খেলাধুলা করে, তো কয়েল ধরানোর কথা বলে মোজাহার ওর রুমে ডাকি নিয়ে যায় মেয়েটাকে উপরে এরকম নির্যাতন করে। মেয়েটা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে, তখনই খালা দৌড়ায় গিয়ে দেখে মেয়েটা বের হয়ে আসতেছে আর কান্না করতেছে। তখন জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন মেয়ে সব কিছু আর কি বলতেছিল যে কি করছে। ওনার ওয়াইফ আসছে এবং ওনার সম্বন্ধের বউ আসছে আর কি। উনি আসে বলতেছে যা হবার হয়েছে এই জিনিসটা আমরা মিউচুয়াল করতে চাই। আমি এটির বিশ্বাস চাই, কারণ আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তো তাহলে তো আমি মেয়ে পাইতাম না। এটা আপনারা আমাকে বিচার করে দেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা মোজাহারের বিরুদ্ধে মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সারা রাত অভিযান করে ভাঙ্গুড়া থেকে অভিযুক্তকে আটক করে থানায় এটা মামলা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়। অভিযুক্ত মোজাহার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বাসিন্দা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। নষ্ট ও চুরি হয়ে গেছে বিভিন্ন সরঞ্জাম। নির্মাণের পরও চালু হয়নি নওগাঁর বিশুদ্ধ পানি সরবরাহ ও বর্জ্য শোধনাগার প্রকল্প। অনিয়মের অভিযোগ পৌরবাসীর, আর নকশার ত্রুটির অজুহাত কর্তৃপক্ষের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট।
নওগাঁ শহরের বাসা বাড়ির ময়লা সংগ্রহ করে পরিশোধনের পর জৈব সার তৈরির লক্ষ্যে স্যানিটারি ল্যান্ডফিল পয় বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় 10,31 লাখ টাকা। 2022 সালে প্রকল্পটি চালু হওয়ার কথা ছিল, কিন্তু গত 4 বছরেও আলোর মুখ দেখেনি। চালুর আগে অচল অবস্থা, নষ্ট হয়ে গেছে বিভিন্ন সরঞ্জাম। যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে নওগাঁবাসীকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে বা প্রকল্প নিয়ে এসছে, সেটা তো সুফল আমরা পাচ্ছি না। একই অবস্থা শহরের আরও একটি প্রকল্পে। বিশুদ্ধ পানি সরবরাহ করতে 8,10 লাখ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শেষ হয়, কিন্তু এরই মধ্যে ভবনে ধরেছে ফাটল। একটা শোধনগার হয়েছে, সেই শোধনগারে তো শোধন পানি পাওয়া উচিত, সেটা এখনো চালুই হয়নি। এখানে 8 কোটি টাকা কোথায় খরচ হলো এটা তো বোধগম্য হচ্ছে না আমাদের। প্রকল্প দুটির নকশার সঙ্গে বর্তমান বাস্তবতার গরমিল না থাকায় চালু করা যাচ্ছে না বলে দায় মুক্তির চেষ্টা পৌর কর্মকর্তাদের। ওই প্রজেক্টটা চালু করার জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতা আসলে পৌরসভার নাই। ওইটি পরিচালনা করার জন্য যে পরিমাণ টেকনিক্যাল লোক আমাদের দরকার সেটা আমাদের নাই। যে পরিমাণ বিশাল আকারের বিদ্যুৎ খরচ হয় সেটা দেওয়ার মতো সামর্থ্য এখনো এই পৌরসভার নাই। প্রকল্প দুইটির নির্মাণ কাজের দায়িত্ব পায় মেসার্স খান বিল্ডার্স ও ইথেন এন্টারপ্রাইজ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বিভাগীয় সময় আরেকবার। নাটোর পৌরসভার সড়কে 32টি সিসি ক্যামেরা থাকলেও সুফল পাচ্ছেন না পৌরবাসী। 2025 সালের মে মাসে শহরের হরিশপুর থেকে স্টেশন বাজার পর্যন্ত প্রধান সড়কের পাশে ক্যামেরাগুলো স্থাপন করে পৌর কর্তৃপক্ষ। বাসিন্দারা জানান, এখনও কোনো অপরাধ হলে জড়িতদের শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়াতে পৌর কর্তৃপক্ষের কাছে দাবি পুলিশ প্রশাসনের। অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। বিভাগীয় সময় আরেকবার। চাঁপাইনবাবগঞ্জের কাছড়ার বিলের সেতুর সংযোগ সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছে সরকার। সেতু এলাকার দুর্ভোগের চিত্র নিয়ে গত বছর নভেম্বরে প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি। সম্প্রতি বিষয়টি চোখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। গত 25 মার্চ তদারকিতে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এর 2 সপ্তাহেই পাল্টে যায় পুরো চিত্র। তাৎক্ষণিকভাবে এই সেতুতে যান চলাচল শুরু হলেও এখনও বাকি রয়েছে সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল সহ বিভিন্ন কাজ। তবে এতে খুশি এলাকাবাসী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। আমের ভারে নুয়ে পড়ছে ডাল। রাজশাহী অঞ্চলে বাম্পার ফলন। 5,500 কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ। বড় মৌসুমে বরেন্দ্র অঞ্চলে তীব্র সেচ সংকট। আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি। খাল খনন কর্মসূচিতে পরিস্থিতি বদলে যাবার আশা। এবং বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ শুরু। নকশা তৈরির কাজ প্রায় শেষ। চলছে দরপত্র আহ্বান প্রক্রিয়া। সহজ যোগাযোগ কমবে, পণ্য পরিবহন ব্যয়। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রুদ্র, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।